প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সরারদি মেডিকেল হসপিটালের পাশের গলি থেকে আমরা গুলশান 1 এবং গুলশান 2 যাব। তো ফার্স্ট অফ দি গুলশান 2 যাব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আজকের পথ চলা গুলশান 2। তো লেটস গো। আমরা এখন আছি সরারদি মেডিকেল কলেজের পাশের গলিতে। আমরা এখন এখান থেকে সরাসরি আমাদের সেই পুরাতন বাণিজ্য মেলার রোড ধরে আগারগা চৌরাস্তা হয়ে আমরা এয়ারপোর্টের ভিতর থেকে নতুন রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে মহাখালীর দিকে আগাবো, জাহাঙ্গীর গেট হয়ে। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে দেখতে যাই আমাদের বাংলাদেশের রোডের পরিস্থিতি। দেখুন বন্ধুরা, বাম সাইডে কিছু পথচারী ফুটপাতের জায়গা রেখেও রাস্তার মাঝ দিয়ে হাঁটবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো চলুন বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে সামনে দিয়ে বামের লেন ধরে আমরা বাণিজ্য মেলা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আগারগা চৌরাস্তার দিকে যাই। তো বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন মোহাম্মদপুর থেকে গুলশান 2, গুলশান 2। চলুন আমরা আমাদের রোডের পরিস্থিতি দেখতে দেখতে গুলশান 2 এর দিকে আগায় যাই। আসলে আমাদের দেশে পর্যাপ্ত রোড আছে এবং মোটামুটি সুন্দর রোড আছে। যদি আমরা সবাই ডিসিপ্লিন মেনটেন করে গাড়ি চালাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের দুর্ঘটনা এবং দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে এবং রোডের ভিতরে আরও শৃঙ্খলা ফিরে আসবে। তো আমরা এখন বাণিজ্য মেলার রাস্তা ধরে আগাচ্ছি। আমার গাড়ির গতি এখন 40 কিলোমিটার পার আওয়ার। তো চলুন আমরা এভাবে দেখতে দেখতে যাই। আমাদের এখনকার ঘড়ির টাইম 7:39। তো চলুন আমরা রাতের ঢাকা শহরের রোডের পরিস্থিতি দেখতে দেখতে গুলশান 2 এর দিকে যাই। তো আমরা অনেকেই আছি রোডে ট্রাভেল অনেক পছন্দ করি, কিন্তু আমাদের সময় সুযোগ হয় না চাকরি কাজের কারণে, যে আমরা যদি রাস্তায় যাইও গাড়িতে চড়িও সেটা এনজয়েবল হয় না। এই জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা চলেন গুলশান 2 এর দিকে যাই। দেখি গুলশান 2 পর্যন্ত যেতে আমাদের রোডের কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং আমাদের রোডে চলাটা কতটা সহজ আপনাদেরকে সাথে নিয়ে চলুন আমরা দেখি একসাথে। তো যদিও এখন 7:41, তো সন্ধ্যা 7:41, তো এর কারণে রোডঘাটের একটু গাড়ির চাপ কম মনে হচ্ছে, কারণ আমাদের দেশে অফিস আদালত অনেক আগেই ছুটি হয়ে গেছে। তো যার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এখন, মানে কিছুটা ফাঁকা মনে হচ্ছে। আর এই পরিকল্পনা মন্ত্রণালয় পাশের গলি, এটা সাধারণত বেশিরভাগ সময়ই মোটামুটি ফাঁকাই থাকে। তো এখন তার ব্যতিক্রম নয়। এই যে সামনে একটা দোতলা বাস বামে দাঁড়ায় আছে, হয়তো প্যাসেঞ্জার নামাবে, প্রাইভেট প্যাসেঞ্জার। তো আমরা এখন এখান থেকে বামে যাব। তো বামে সামনে সোজা এই যে আগারগা মেট্রো রেল, এবং এই সোজা রাস্তাটা চলে গেছে মিরপুর 10 নম্বর হয়ে মিরপুর 11, 12 এবং মিরপুর 12 DOICS।
তো এই রাস্তাটা মেট্রো রেল হওয়ার সময় অনেক খারাপ অবস্থা ছিল, তো এখন মোটামুটি রাস্তাটা খুবই ভালো এখন আগের তুলনায়। তো আমরা এই যে আগারগা ট্রাফিক সিগন্যালে পড়ছি, এখানে হয়তো 1-2 মিনিটের একটা ট্রাফিক জ্যামে আমাদেরকে থাকতে হবে। তো ট্রাফিক জ্যাম শেষ হলে আবার আপনাদের সাথে একসাথে পথ চলা শুরু হবে। তো চলুন বন্ধুরা, দেখতে দেখতে 1-2 মিনিট শেষ, ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমরা সামনে আগারগা চৌরাস্তা থেকে ডানের রাস্তা চলে যাব। দেখুন আমার সামনে একটা শিকড় পরিবহন আছে, যদিও আমাদের দেশে পাবলিক পরিবহন তেমন একটা ভালো না পরিস্থিতি, তারপরও এটা মোটামুটি আছে। দেখুন বন্ধুরা, আমাদের ডানের এই যে মেট্রো রেল পিলারের নিচে কত সৌন্দর্যবোধক করা হয়েছে, এখন দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবং গাছগুলো, যেহেতু এখন বর্ষার সিজন, যার কারণে গাছগুলো তার ন্যাচারাল রূপ ফিরে পেয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন এই যে আগারগা চৌরাস্তা, এখান থেকে বামের লেনটা চলে গেছে শ্যামলী শিশু মেলার দিকে এবং সোজা রাস্তা গেছে মিরপুর 10-এর দিকে। এবং আমরা এখন ডানে যাব। ডানের রাস্তাটা হলো এটা এয়ারপোর্টের ভিতর দিয়ে নতুন একটা রাস্তা হয়েছিল অনেক বছর আগে, এটা দিয়ে আমরা জাহাঙ্গীর গেট, তারপর মহাখালী ফ্লাইওভার ধরে আমরা গুলশান 2-এর দিকে এগিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, আমাদের দেশের রাস্তা পথচারীরা বেশিরভাগ টাইমে রিস্ক নিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হয়। তো দেখুন বামের রাস্তাটা 2 লেন এবং ডানে 2 লেন, টোটাল 4 লেন, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর অন্য রাস্তার তুলনায়। তো আমরা এই সুন্দর পরিবেশে আস্তে আস্তে গুলশান 2-এর দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্যই যে আমাদের রাস্তাঘাটে কী কী পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে দৈনন্দিন জীবনের কাজকর্ম শেষ করতে হয়। তো এর প্রয়াস নিয়ে আপনাদের সাথে এই যে একসাথে পথ চলা, আপনাদের সাথে মিনস আমি এবং আমার সাথে এই যে ভিডিও যারা দেখছেন, আপনাদের একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখন গাড়ির স্পিড 54 কিলোমিটার/আওয়ার। আমি বেশি স্পিডিং পছন্দ করি না, তো রাস্তা ফাঁকা তারপরও আমি আস্তে ধীরেই যাচ্ছি, কারণ 5 মিনিট আগে যাওয়ার থেকে নিরাপদভাবে একটু লেট হইলো, নিরাপদে যাওয়াটাই বেটার। কারণ 5 মিনিট আগে যেতে গিয়ে দেখা যায় দুর্ঘটনা ঘটলে আবার আমার অনেক সময় লস হবে, অনেক টাকা পয়সা, গাড়ি ড্যামেজ হবে, তার থেকে আস্তে ধীরে যাওয়াই ভালো। তো ঢাকা শহরে যারা গাড়ি চালায় তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা 1-2 মিনিট আগে যাওয়ার চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে আস্তে ধীরে নিরাপত্তার সাথে গাড়ি চালাবেন। তখন দেখবেন যে আপনার গন্তব্যটা অনেক সহজ হবে, অনেক বিপদ আপদ মুক্ত যাবেন। দেখেন আমার বামে একটা সিএনজি যাচ্ছে, প্রাইভেট সিএনজি, সেও আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। তার মানে সিএনজি টোটাল স্পিড 80 কিলোমিটার, ও সিএনজি বেশিরভাগ টাইমেই দেখা যায় 70-75 কিলোমিটার স্পিডিং করে, কারণ তারা খুবই রাফ চালায় ঢাকা সিটির ভিতর। তো আমরা আস্তে আস্তে নতুন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গুলশান 2-এর দিকে। তো দেখুন বন্ধুরা, বামে একটি মোটরসাইকেল যাচ্ছে। রাস্তার পরিবেশটা আজকে খুবই সুন্দর এবং ডানে বামের গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ বর্ষার সিজন চলতেছে। গাছগুলোতে রাস্তাঘাটে তেমন ধুলামলা খুবই কম, যার কারণে গাছগুলো তার ন্যাচারাল চরিত্র ফিরে পেয়েছে। এই যে আমাদের সোজা এই যে ডান পাশে হলো বিজয় সরণি মোড়, আমরা এখন বামে মোড় নিচ্ছি। তো আমরা বামে মোড় নিয়ে একটু সামনে গেলে আমরা ডানে দিয়ে আবার এই যে ভিআইপি রোডে উঠবো, যে ভিআইপি রোড শাহবাগ থেকে চলে গেছে উত্তরা হয়ে ময়মনসিংহ দিকে। তো আমরা খুব চমৎকার একটা পরিবেশে আজকে মোহাম্মদপুর থেকে গুলশান 2-এ যাচ্ছি।
তো মোহাম্মদপুর থেকে গুলশান 2 যেতে হলে আমাদের কি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সাথে নিয়ে। তো চলুন বন্ধুরা, আমার এই যে সোজা এটা হলো এয়ারফোর্সের ওয়াল, ভিতরে এয়ারফোর্সের অফিস এবং এয়ারফোর্সের বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যারা এয়ারফোর্সে জব করে তাদের জন্য। দেখুন বন্ধুরা, আমরা এখন এই যে সবুজ বাতি, আমরা এখন যেতে পারবো। আমরা বামের লেনে চলে যাব। সামনে ডান থেকে অনেক গাড়ি আসতেছে, গাড়ির চাপ, এই জন্য আস্তে ধীরে দেখে শুনে আমাদেরকে যেতে হবে ইন্ডিকেটর দিয়ে, যাতে কোনো অবস্থাতেই দুর্ঘটনা না ঘটে। আসলে দুর্ঘটনা না ঘটানোর জন্য আমাদের সবার সহযোগিতা এবং সবাইকেই খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। দেখুন বন্ধুরা, আমার সামনে একটা এলাহি ট্রান্সপোর্ট আছে যেটা শাহবাগ হয়ে ক্যান্টনমেন্ট কালুঘাট পর্যন্ত যায়। তো দেখুন বন্ধুরা, এটা যদিও ক্যান্টনমেন্টে চলাচলকারী একটি বাস, তারপরও ওর পিছনের কী অবস্থা। আসলে আমাদের দেশে যত ভালো বাসই থাকুক না কেন, সেটাও দেখতে মুড়ির টিনের মতো লাগে। এটাই আমাদের ভাগ্য, আসলে কিছু করার নেই। দেখুন বন্ধুরা, সিএনজিগুলো কীভাবে এলোমেলো করে চালাচ্ছে তাদের গন্তব্য উদ্দেশ্যে। তো আমার বাম সাইডে এয়ারফোর্সের অফিস এবং এয়ারফোর্সের ওয়াল, বামের লেনটা চলে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমরা ডানের লেনে আছি। আমরা ডানের লেনে যে সামনেই আমাদের জাহাঙ্গীর গেট চৌরাস্তা বলে, চৌরাস্তা না, এটা 3 রাস্তা, সোজা ক্যান্টনমেন্ট এবং ডানে মহাখালী রাস্তা। তো আমাদের এখানে একটি ট্রাফিক সিগন্যাল পড়েছে, আমাদের কিছুক্ষণের জন্য এখানে ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি এখানে। তো দেখতে দেখতে জাহাঙ্গীর গেটের 3 রাস্তার ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমাদের এখন গন্তব্য শুরু হয়েছে। চলুন বন্ধুরা, আমরা একসাথে চলে যাই গুলশান 2। তো এই জায়গাটা সামনে একটু ন্যারো এদিকে পিছনের তুলনায়, যার কারণে এখানে মোটামুটি বেশিরভাগ সময় একটু জ্যামের মতো জ্যাম থাকে। তো দেখুন বন্ধুরা, আমাদের বাম পাশে এয়ারফোর্সের অফিস এবং এয়ারফোর্সের ট্রেনিংয়ের জন্য ফিল্ড আছে বাম পাশে। আমরা ডানে যাব, সোজা হলো জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেটের গেট দেখতে পাবেন একটু পরেই। তো জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে আসলে সব গাড়ি অ্যালাউ না। যারা ক্যান্টনমেন্টের ভিতরে চলাচল করবে, যাদের ভিতরে বাসা এবং যারা ভিতরে কর্মরত, কেবলমাত্র তাদের জন্যই এই রাস্তাটা ব্যবহারযোগ্য। সাধারণ মানুষও যেতে পারবে সোজা দিয়ে, কিন্তু তাদেরকে কৈফিয়ত দিতে হবে কোথায় যাবে, কী কারণে যাবে। তো আমরা দেখতে দেখতে আবার একটু জ্যামে মানে ট্রাফিক সিগন্যালে আটকে গেলাম। তো আমরা একটু ওয়েট করি। তো ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিছে, চলুন আমরা একসাথে যাই। তো দেখুন বন্ধুরা, আমাদের রাস্তায় আসলে প্রচুর বাইক চলাচল করে, কারণ আমাদের আসলে সিটির তুলনায় আমাদের এখানে প্রচুর আমরা লোক বসবাস করি, যার কারণে আমাদেরকে সবাই একসাথে রাস্তা দিয়ে চলতে হয়। দেখুন বন্ধুরা, আমরা এই যে বামে জাহাঙ্গীর গেট রেখে ডানে যাচ্ছি এবং ডানের এই বামের কর্নারে আছে স্বাধীনতা টাওয়ার। স্বাধীনতা টাওয়ারের পরে আছে ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড। ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড একটি সেনাবাহিনী, একটি তাদের রেস্টুরেন্ট বিজনেস, তাদের একটি রেস্টুরেন্ট এখানে। এরপরে সামনে গেলেই শাহিন স্কুল, কর্মীটোলা শাহিন স্কুল, এবং বাম সাইডে আরও একটি ট্রাস্ট মিলনায়তন আছে, যেটায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠান হয়। তো আমরা আস্তে আস্তে মহাখালী ফ্লাইওভার দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা মহাখালী ফ্লাইওভার দিয়ে যাব, নিচ দিয়ে যাব না, কারণ নিচে রেল ক্রসিং থাকার কারণে সবসময় মোটামুটি একটা জ্যাম লেগে থাকে। তো আমি এখন আছি সেকেন্ড লেনে। আমি ফার্স্ট লেন ছেড়ে দিয়েছি। যাদের স্পিড বেশি এবং যাদের তাড়া আছে, প্রয়োজন বেশি, তারা ডানে লেন দিয়ে যাবে। যেহেতু আমি আস্তে ধীরে যাচ্ছি দেখে শুনে, সেহেতু আমি বামের লেনে থাকি। আসলে আমাদের প্রত্যেকটা ড্রাইভারদের এরকমই করা উচিত, যে আস্তে ধীরে যাবে সে বামের লেন ধরে দেখে শুনে যাবে, যার এমার্জেন্সি থাকবে, প্রয়োজন, সে ডানের লেন দিয়ে যাবে। এবং সবাইকে অবশ্যই লেন মেনে গাড়ি চালানো উচিত, এবং লেন পরিবর্তন করলে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করা উচিত। তো
বন্ধুরা আমরা এখন বাম ছিটে যে রাওয়া ক্লাব ক্রস করে এসকেএস শপিং সেন্টার ক্রস করতেছি এবং আমার সামনে দেখুন বন্ধুরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। এটা আমাদের দেশে ফার্স্ট টাইম সুন্দর একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, যেটা আমাদের ট্রাফিক জ্যাম নিরসনে অনেক সহায়ক ভূমিকা পালন করছে। তো দেখুন বন্ধুরা আমি এখন ডানের লেনে যাব, কারণ আমার সামনে একটি ছোলো সিএনজি চালিত গাড়ি আছে। তো চলুন একসাথে যাই। আমি এখন ফ্লাইওভারে মাঝ বরাবর আছি এবং আস্তে আমি এখন ঢালে আছি, সেতু ভবনের দিকে নামতেছি। আমার সোজা সামনে গেলে ডান পাশে সেতু ভবন, তারপর আছে বিআরটি ভবন এবং বাম পাশে আছে কিছু বিজনেস অ্যাক্সেসরিজের দোকান, অফিস এবং কিছু দূর সামনে গেলে বাম পাশে আছে সৈনিক ক্লাব। সৈনিক ক্লাব থেকে মিরপুর 10, 14 নম্বর কচুক্ষেত, কাফরুল থানা এদিকে যাওয়া যায়। তো আমার সামনে কিছু দূর গেলে একটি ইউটার্ন আছে, যারা ফ্লাইওভার থেকে নেমে গুলশান এক অথবা মহাখালীর দিকে যাবে তাদের এই সামনে থেকে ইউটার্ন নিতে হবে। তারা ইউটার্ন নিয়ে তাদের গন্তব্য চলে যাবে। তো দেখুন বন্ধুরা আমরা বলতে বলতেই আমাদের এই চিরচেনা ট্রাফিক জ্যামে আস্তে আস্তে আটকে যাচ্ছি এবং আমাদেরকে খুব ছোলো মুভমেন্ট করতে হবে। আমার সামনেই যে ইউটার্নের সিগন্যাল দেখা যাচ্ছে, এটাকে বলে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন। ডান সাইড থেকে ইউটার্ন নিয়ে মহাখালী এবং গুলশান একে যাওয়া যাবে, কাকরাইল, মগবাজার সব পুরনো ঢাকা যাওয়া যাবে। আমরা সোজা যাব। দেখুন বন্ধুরা আমার সামনে একটি সিএনজি আছে এবং সামনে একটি মিৎসুবিশির কেরিগয় আছে। দেখুন বন্ধুরা এই মোটরসাইকেলটা যাবে ইউটার্ন নিবে, অথচ সে বামের লেন থেকে আসছে এবং আমাকে হাতের সিগন্যাল দিয়ে সে রিক্স নিয়ে ডানে গেল আর কি। তো আমরা এই যে ট্রাফিক জ্যাম আমাদের চিরচেনা, সেই ট্রাফিক জ্যামে আছি। ট্রাফিক জ্যামটা আসলে আমাদের অনেক প্রিয়, কারণ আমাদের ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে আমাদের প্রিয় হয়ে গেছে। তো হঠাৎ করে দেখা যায় রাস্তায় যদি ট্রাফিক জ্যাম না থাকে তখন মনের ভিতর কেমন যেন করে যে কোনো সমস্যা কিনা, সামনে রাস্তায় কোনো বিপদ আছে কিনা। দেখুন বন্ধুরা সামনে গাড়িগুলো এলোমেলো, যে যার মতো করে চালাচ্ছে, কোনো ডিসিপ্লিন নাই। আমাদের এখানে সাধারণত 4টা লেন আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে প্রায় 7টা লেন হয়েছে। তার মানে এক একটা লেনে প্রায় 2টা লেন করে করেছে। আসলে আমাদের দেশের এটা পুরো চেনা রূপ। দেখুন বন্ধুরা আমাদের এই একটা লেন থেকে আরেকটা লেনের দূরত্ব একবারে নাই বলতেই চলে। গাড়ির সাথে গাড়ি পুরো নেগে যাচ্ছে মনে হচ্ছে। তো আমার সামনে যে ফুটওভার ব্রিজটা আছে, এটা চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজ। এখানে পথচারীদের পারাপারের জন্য সরকার খুব সুন্দর একটা ফুটওভার ব্রিজ করে দিয়েছে, যাতে পথচারীরা ফুল নিরাপত্তার সাথে রাস্তা পারাপার হতে পারে। তো তারপরেও দেখা যায় আমাদের দেশে অনেক পথচারী রিস্ক নিয়ে রাস্তা দিয়ে রোড মানে সময় বাঁচানোর জন্য, কষ্ট থেকে এড়ানোর জন্য রিস্ক নিয়ে রাস্তা পারাপার হয়। দেখুন বন্ধুরা এই ট্রাফিক জ্যামটা আসলে খুবই মানে বিরক্তিকর, কারণ বাম দিয়ে যা দেখা যায় অনেক গাড়ি ক্যান্টনমেন্ট ঢুকবে কচুক্ষেতের উদ্দেশ্যে, এবং এই ডান পাশেই একটি আবার নতুন করে ইউটার্ন বের করছে আমাদের ট্রাফিক বিভাগ। যে ইউটার্নটা টেম্পোরারি ইউটার্ন, সেটা রাত 10টা অথবা 11টার পরে বন্ধ করে রাখে, আবার দেখা যায় সকালবেলা ছেড়ে দেয়। তো দেখুন বন্ধুরা আমরা এই যে কীভাবে গাড়ি চালাচ্ছি এবং আমাদের ঢাকা শহরে গাড়ি চালানোটা কতটা চ্যালেঞ্জ নিয়ে চালাতে হয়, কারণ আমরা পার্কিং থেকে ভালো গাড়ি নিয়ে বের হই এবং পার্কিংয়ে যে আবার ভালো গাড়ি নিয়ে ঢুকতে পারবো পার্কিংয়ে এর কোনো গ্যারান্টি নেই। আমাদের সব সময় রাস্তার ভিতরে কম্পিটিশন নিয়ে গাড়ি চালাতে হয়। আসলে কিছু করার নেই, আমাদের দেশটাই আসলে এমন। দেখুন বন্ধুরা
যে যেমনে মনে হচ্ছে ডানে চাপ দিচ্ছে, বামে চাপ দিচ্ছে, কার প্রতি কারো কোনো রেসপেক্ট নাই, কারণ আগে যেতে হবে, এটি মূল কথা। এখন বন্ধুরা সিএনজির কথা নাই বলি, তারা খুবই রিস্ক নিয়ে ডানে বামে চলে যায়, কারণ তারা বিশ্বাস করে তাদের গাড়ি অনেক শক্তপোক্ত, টিনের গাড়ি, তো অ্যাক্সিডেন্ট হলে কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, সামনের সাইকেলটা কত রিস্ক নিয়ে পার হচ্ছে রাস্তা। তো আমরা ডানের লেনে যাই, কারণ বামের লেনে অনেক রিস্ক। তো আমরা এখন ডানের লেনে আছি। সামনে যে ফুট ওভার ব্রিজটা দেখা যাচ্ছে, এটা বনানী 11 নম্বর ফুট ওভার ব্রিজ। এখানে সরকার খুব সুন্দর একটা ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে। যারা কচুখাত মিরপুর 14 থেকে এসে গুলশান বনানী যাবে পায়ে হেঁটে অথবা রাস্তা পার হবে, তাদের জন্য খুবই সুন্দর একটি ফুট ওভার ব্রিজ এটি এক সময় অ্যাক্সেলেটারের ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের দেশে তো হিরুঞ্চি নেশাখোরদের দেশ, ওরা অ্যাক্সেলেটার পার্সপাতি খুলে বিক্রি করে দিয়েছে। এখন এটা নষ্ট, এখন মানুষকে পায়ে হেঁটে কষ্ট করে যেতে হয়। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে এই যে কাকুলি চৌরাস্তার দিকে চলে আসছি। বামে চলে গেছে বনানী DOHH, এটা আর্মিদের একটি রেসিডেন্সিয়াল এরিয়া বামে, এবং ডানে চলে গেছে গুলশান 2 এবং নূতন বাজার বাড্ডা লেন। তো দেখুন বন্ধুরা, আমরা এখন কাকুলির মোড়ে ট্রাফিক জ্যামে আছি। তো সামনে একটা সুন্দর ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে সরকার, এটা অনেক আগে থেকেই। এখান থেকে যে পথচারী গুলশান 2 কামালাতাতুর যাবে, তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা। তো আমরা চলতে চলতে সামনে চলে আসলাম। সামনে দেখা যাচ্ছে ডানে বনানী টাউন এবং বামে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা বামে কাকুলি বাস স্ট্যান্ড ক্রস করতেছি। তো আমি ডানের লেনে আছি, খুব আস্তে ধীরে দেখে শুনে চালাচ্ছি গাড়ি, কোনো অবস্থাতেই কোনো রিস্ক নেওয়া যাবে না। এবং বন্ধুরা দেখুন, আমি প্রায় অলমোস্ট আপনাদেরকে সাথে নিয়ে 22 মিনিট প্লাস গাড়ি ড্রাইভ করতেছি, অথচ এখন পর্যন্ত দেখুন একটি হরেনও আমার দেওয়া প্রয়োজন বোধ মনে করিনি। এবং আমাদের দেশে অনেকেই আছে যে বারবার হরেন দেওয়া ছাড়া গাড়ি চালাইতে পারে না। তো দেখতে দেখতে আমরা এই যে বনানী কবরস্থান, এখানে একটি ইউটার্ন আছে, যারা বনানী যাবে তারা এখান থেকে ইউটার্ন নেবে। তো আমরা দেখতে দেখতে ইউটার্ন বরাবর চলে আসছি, প্রায় ইউটার্নের জ্যামে আছি। তো সামনে দিয়ে আমরা ইউটার্ন নিব এবং ইউটার্ন নিয়ে আমরা বনানী সোসাইটির ভিতর দিয়ে আস্তে আস্তে কামাল আতাতুর্ক রোডে উঠবো, যে কামাল আতাতুর্ক রোড কাকুলি থেকে গুলশান 2 চলে গেছে। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম বনানী কবরস্থান ইউটার্ন। সামনে দেখুন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত সুন্দর দেখাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি কারণ বাজার থেকে এসে যারা বনানী যাবে তাদের জন্য সুব্যবস্থা আছে, এবং যারা এয়ারপোর্ট থেকে বনানী নামবে তাদের জন্য সুব্যবস্থা আছে। এখানে 2টা রুটের সংযোগস্থল, এজন্য এই জায়গাটা 2-3টা ফ্লাইওভার দেখা যায়, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। বামে রাস্তার মাঝখানে কত সুন্দর গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার সামনে একটি BYDর গাড়ি আছে, এবং বাংলাদেশে BYD চাইনিজ গাড়ি খুবই পপুলারিটি পাচ্ছে, কারণ তাদের গাড়ির চেহারা অনেক সুন্দর এবং তাদের প্রাইস জাপানিজ গাড়ির তুলনায় খুবই কম। সামনে BYD গাড়িটা দেখতে খুবই চমৎকার। দেখুন বন্ধুরা, কবরস্থান থেকে অনেক গাড়ি এই যে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আমরা এখান থেকে ইউটার্ন নিচ্ছি। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে সামনে দিয়ে আস্তে করে বামে যাব। বামে হলো বনানী মডেল টাউন। দেখুন বন্ধুরা, ফ্লাইওভার এখানে র্যাম্প নেমছে একটি, এই র্যাম্প থেকে নেমে অনেকেই গুলশান যাবে, গুলশান যেতে পারবে, বনানী সোসাইটিতে যেতে পারবে। তো আমরা এখন বামে ইন্ডিকেটর দিয়েছি, আমরা বামের লেনে চলে যাব। বামের লেন দিয়ে আমরা এই যে বনানী সোসাইটির ভিতর দিয়ে আস্তে করে কামাল আতাতুর্ক উঠবো। তো বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আমি দেখতে দেখতে বনানী সোসাইটির ভিতরে প্রবেশ করলাম। এখন বনানী সোসাইটি থেকে আস্তে আস্তে করে আমরা কামাল আতাতুর্ক দিকে যাচ্ছি। দেখুন বন্ধুরা,
বনানী সোসাইটি আসলে খুব সুন্দর একটি সোসাইটি। এখানে মনোমুগ্ধকর পরিবেশ, যারা বসবাস করে তাদের জন্য। দেখুন বন্ধুরা, সামনে গাড়িটা ডানে যাবে, অথচ আমি তাদেরকে যেতে দিলাম এবং কোনো প্রকার হরেন দিলাম না। হরেন দেওয়ার প্রয়োজন নেই। আসলে আমাদের দেশে বেশিরভাগ ড্রাইভার অযথা হরেন দেয়, যেটা আসলে খুবই শব্দ এবং পরিবেশ দূষিত করে। তো আমরা দেখতে দেখতে বনানী সোসাইটি ভিতর দিয়ে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা কামারহাটির দিকে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডানের লেন ফাঁকা, কিন্তু ডানের লেনে যাওয়া ঠিক না। আসলে সবাইকেই লাইন মেনে গাড়ি চালানো উচিত, এতে করে দুর্ঘটনা অনেক কমে আসবে। দেখুন দেখতে দেখতে ওই যে একটা গাড়ি ডান সাইডে রং সাইড দিয়ে অনেক রিস্ক নিয়ে যাচ্ছে এবং সামনে একটা দুর্ঘটনা হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল এই গাড়িটার জন্য। আসলে দুর্ঘটনা হওয়ার অন্যতম কারণ আমাদের দেশের বেশিরভাগ গাড়ি অনেক উল্টো পাল্টো চালানো হয় এবং ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক আইন কোনোটাই মানে না, যার কারণে আমাদের দেশে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এবং বিশেষ করে রাতের বেলায় আমাদের দেশের বেশিরভাগ ড্রাইভার হেডলাইট আপার সবসময় দিয়ে চালানোর নিয়ম, কিন্তু তারা ডিপার দিয়ে চালায়, যাতে বিপরীত পাশ থেকে গাড়ি আসলে তাদের দেখতে চলতে খুবই অসুবিধা হয়। আমাদের সামনে একটা ছোট চৌরাস্তা আছে, এটা আমরা ক্রস করব। এই চৌরাস্তাটাও একটা রিস্ক, কারণ এখান থেকে সবাই আগে যাবে এরকম মেন্টালিটি থাকে। আমরা দেখতে দেখতে বনানী সোসাইটির মধ্য দিয়ে যাচ্ছি কামারহাটির দিকে। আমার বাম সাইডে একটা মসজিদ আছে, কলোনি মসজিদ, ছাপড়া মসজিদ। তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি 26 মিনিট গাড়ি চালাচ্ছি, এখন পর্যন্ত একটি হরেনও ইউজ করিনি। কোনো প্রয়োজন নেই হরেন, অযথা হরেন দেওয়া মানে পরিবেশ দূষিত করা এবং মানব জীবনের জন্য খুবই বিপজ্জনক। দেখুন বন্ধুরা, আমরা দেখতে দেখতে কামারহাটির কাছাকাছি চলে আসছি। সামনে ডানে চলে গেছে কাকুলির দিকে এবং বামে চলে গেছে গুলশান 2-এর দিকে, এবং সোজা বরাবর গুলশান মার্কেট। এবং এখানেই কর্নারের ভিতর বিশাল এক ভবন আছে, যেটা ঢাকা শেরাটন হোটেল। যে ডাইন পাশে বিশাল ভবনটি দেখা যাচ্ছে, এটাই শেরাটন হোটেল দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে করে এখান থেকে বামে যাব। তো যেহেতু এখানে আমরা সাইড রোড দিয়ে মেন রাস্তায় উঠবো, অবশ্যই আমাদেরকে বেশি কেয়ারফুল হতে হবে। এই দেখুন, এক পথচারী হাত দিয়েছে, যে আমি কত সুন্দর তাকে যেতে দিলাম। আসলে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত। তো দেখুন, সামনে এক ট্রাফিক পুলিশ খুবই রিস্ক নিয়ে ডিউটি পালন করতেছে। তো দেখুন বন্ধুরা, আমি মেন রাস্তায় উঠতেছি, খুবই সাবধানতার সাথে। কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করা যাবে না, কারণ আমাদের দেশে অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ তাড়াহুড়ো। যত তাড়াহুড়ো তত দুর্ঘটনা। তো আমরা এখানে একটি মিনি ট্রাফিক সিগন্যালে আটকে আছি। সামনে চৌরাস্তা আছে, যেটা ডানে গেলে বনানী 12 নম্বর রোড, প্রেসক্রিপশন পয়েন্ট এবং বনানী 11 নম্বর রোড, আর বামে গেলে কবরস্থান রোড, যেটা দিয়ে আবার এয়ারপোর্ট রোডে পার হওয়া যায়। এবং বাম পাশে কোনারেই আছে বনানী মাঠ। তো আমরা এই ট্রাফিক সিগন্যালে একটু ওয়েট করি, পরে আবার একসাথে যাব। তো আস্তে করে সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা মোটামুটি এখানে 3-4 মিনিট একটা সিগন্যালে অপেক্ষা করতেছিলাম। তো আমরা এখন আবার গুলশান 2-এর দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই বনানী গুলশান কালভার্টের এই পারে যেখানে আমরা এখন আছি, এটা বনানীর ভিতর। এবং কালভার্ট পার হওয়ার পরে গুলশান এভিনিউ শুরু। তো আমরা আস্তে আস্তে গুলশান 2-এর দিকে আগাচ্ছি। তো গুলশান 2-এর দিকে মোটামুটি অনেক ট্রাফিক জ্যাম আছে, যার কারণে এই সিগন্যালটা আবারও আটকিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। তো আমরা এখানে আবার কিছুক্ষণ ওয়েট করব সিগন্যাল না ছাড়া পর্যন্ত। তো দেখতে দেখতে আবার সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা আবার আমাদের গন্তব্যে থেকে এগিয়ে যাচ্ছি। তো আমি
এখন ডানের লেনে যাব, ইন্ডিকেটর দিয়ে দেখে শুনে তারপর ডানের লেনে যেতে হবে। সব ড্রাইভারদের এরকম করা উচিত। দেখতে দেখতে আমরা বনানী কালভার্ট চলে আসছি। তো বনানী কালভার্ট থেকে গুলশান 2 নম্বর গোল চত্বর পর্যন্ত ট্রাফিক জ্যাম আছে, তো আমাদের আস্তে ধীরে দেখে শুনে যেতে হবে। আমরা আস্তে ধীরে যাচ্ছি, কোনো হরেন হবে না, কোনো তাড়াহুড়ো হবে না। সাবধানতার সাথে গাড়ি ড্রাইভিং করতে হবে, যাতে করে নিজের ক্ষতি না হয় এবং অন্যেরও ক্ষতি না হয়। আমার বাম পাশে দেখেন বন্ধুরা, একটি BYD গাড়ি দেখা যাচ্ছে, কালো কালারের, খুবই সুন্দর গাড়ি। BYD গাড়িগুলো দেখতে খুবই সুন্দর। আমার সামনে যে ডানের লেনটা গেছে, যারা আজাদ মসজিদে যাবে, গুলশান সোসাইটিতে যাবে, তারা ডানের লেনে যাবে, আমরা সোজা যাবো। আমার বাম সাইডে আছে গুলশান ক্লাব। আমরা গুলশান ক্লাব অতিক্রম করে আস্তে আস্তে গুলশান 2 দিকে এগিয়ে যাচ্ছি। সামনে গেলে গুলশান 2 নম্বরের ডান পাশে কোনায় আছে 4 পয়েন্ট হোটেল, যেটি খুবই উন্নত মানের একটি হোটেল। আমার বাম পাশে আছে পুলিশ কমিশনারের কার্যালয় গুলশান 2, এবং আমার ডান পাশে আছে ল্যাভেট হসপিটাল এবং পানির ট্যাঙ্কি গুলশান 2। তো আমরা আস্তে আস্তে করে গুলশান 2 নম্বর সার্কেলে চলে আসছি। এখানে ট্রাফিক সিগন্যাল চলতেছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এবং অবশ্যই বন্ধুরা, আমাদেরকে দূরত্ব মেনটেন করে গাড়ি চালাতে হবে, যাতে করে দুর্ঘটনা কমিয়ে আসে। এবং আমাদের গাড়ি যখন আমরা দাঁড়া করাবো ট্রাফিক জ্যামে অথবা যে কোনো সময়, আমাদের অবশ্যই সামনে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে, যাতে করে সামনের গাড়ির টেকনিক্যাল কোনো ফল্ট হলেও আমি যাতে এবং আপনারা যাতে ডানে বামে আস্তে করে চলে যেতে পারেন। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমাদের ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এখানে সময় পাবো মাত্র 70 সেকেন্ড। এর ভিতরে আমাদের গুলশান 2 সার্কেল অতিক্রম করতে হবে। বামে গাড়িটা দেখুন বন্ধুরা, কিয়া কোম্পানি, খুবই সুন্দর একটি গাড়ি, দেখতে খুবই স্মার্ট। দেখুন বন্ধুরা, পথচারী কত রিস্ক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, অথচ এই সিগন্যালটা ছেড়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। তো এরা 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট একটু দাঁড়াবে, সেটা দাঁড়াবে না, রিস্ক নিয়েই রাস্তা পারাপার হবে। দেখুন বন্ধুরা, সামনে পথচারীরা কীভাবে দৌড়াদৌড়ি করে রাস্তা পার হয়, খুবই রিস্ক নিয়ে তারা রাস্তা পার হয়। আমার জীবন যায় যাক, কিন্তু রাস্তা পার হওয়াই লাগবে। দেখুন বন্ধুরা, সামনে কি অবস্থা, কিভাবে রাস্তা পার হয়, কতটা রিস্ক নিয়ে। আসলে আমাদের বাসা থেকে রাস্তায় রোডে বের হইলেই আমাদের সারাদিন খুবই রিস্ক নিয়ে রাস্তা বেরোতে হয়। আমরা দেখতে দেখতে গুলশান 2 দিয়ে ডানে আসলাম। এটা গুলশান 1-এর রাস্তা, এখান থেকে সোজা গুলশান 1, এবং গুলশান 1 ক্রস করে সোজা গেলে হাতিঝিল, গুলশান 1 থেকে ডানে গেলে মহাখালী, গুলশান 1 থেকে বামে গেলে বাড্ডা লিং রোড। তো আমরা আস্তে আস্তে সামনে আগাচ্ছি। আমার বামে আছে DCC মার্কেট গুলশান 2, এবং আমার ডান পাশে আছে ওয়েস্টিন হোটেল, ঢাকা ওয়েস্টিন, খুবই স্বনামধন্য একটি হোটেল, খুবই পপুলার গুলশান ভিতরে। আমার বাম পাশে আছে বাস স্ট্যান্ড, এখান থেকে শ্যাটল সার্ভিস গুলশান এরিয়া। এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আমার বাম পাশে পিঙ্ক সিটি আছে, এটা খুবই একটি পপুলার মার্কেট। এরপরে দেখুন বন্ধুরা, সামনে কত সুন্দর বড় একটি ভবন। এই ভবনটা সিম্পল ট্রি দ্বারা তৈরি হয়েছে, ভবনটি খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, আমার বাম পাশে আছে সাবেক আন্ডারলাইন পার্ক। এখন এটা ইউথ ক্লাব নামে সবাই চিনে, কারণ এখানে এখন যুবকদের জন্য স্থায়ী মাঠ বানানো হয়েছে। তারা এখানে এক্সারসাইজ এবং বিভিন্ন
খেলাধুলা করতে পারে। আমরা এখন এখান থেকে বামে গুলশান সোসাইটিতে যাব এবং ডান পাশে আছে আমার গুলশান আজাদ মসজিদ, যেটা গুলশান সোসাইটি সেন্ট্রাল মসজিদ। আমার বামে আছে দেখুন বন্ধুরা, এটাকে বলে গুলশান ইয়ুথ ক্লাব। এখানে সবসময় ছোটোখাটো একটি ট্রাফিক জ্যাম লেগেই থাকে, কারণ এখানে পার্কে অনেক মানুষ এক্সারসাইজ করতে আসে, তারা এখানে গাড়ি পার্ক করে। তো আমরা আস্তে আস্তে করে এই পার্কের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হলো গুলশান সোসাইটি এরিয়া, যেটা খুবই সুন্দর এরিয়া। প্রচুর গাছ আছে এবং বিল্ডিংগুলো খুবই সুন্দর, কারণ আমাদের দেশে যারা খুবই টাকা পয়সার মালিক, তারা এই সোসাইটিতে বসবাস করে বেশিরভাগ। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছ এবং কত সুন্দর সুন্দর বিল্ডিং। সামনে দিয়ে আমরা বামে যাব মাঠের পাশ ধরে। সামনের গাড়িটা টয়োটা ক্রাউন, সে ডানে যাবে। তো আমরা আস্তে করে দেখে শুনে বামে যাব ইন্ডিকেটর দিয়ে। তো আমরা মাঠের পাশ দিয়ে মাঠের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে করে গুলশান সোসাইটির ভিতরে ঘুরে দেখছি। গুলশান সোসাইটিটা আসলে অনেক সুন্দর। আমাদের বাম পাশে গুলশান ইয়ুথ ক্লাব শেষ, আমরা যাব ডানে। আস্তে আস্তে দেখে শুনে যেতে হবে। আর বাম পাশে দেখুন বন্ধুরা, র্যামকন মোটরস, খুবই স্বনামধন্য একটি গাড়ির বিক্রয় কেন্দ্র। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, নিরাপত্তার সাথে সবাইকে গাড়ি চালাতে হবে, কোনো অবস্থাতেই রিস্ক নেওয়া যাবে না, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলশান 2 নাম্বার সোসাইটি। তো সামনে দেখুন একটি ব্যানার দেখা যাচ্ছে, বামে গেলে 6 সিজন হোটেল। তো আমরা একটু বামে যাব আপনাদেরকে সাথে নিয়ে। বামের রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। তো আমি এখানে একটু দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। তো আমরা এখন আছি, এটি হলো গুলশান 96 নম্বর রোড। এখানে সামনে এই যে বাম পাশে দেখা যাচ্ছে জার্মান ক্লাব, অর্থাৎ জার্মানিদের জন্য খুবই সুন্দর একটি ক্লাব। এবং ডান পাশে যে লাইটিং দেখা যাচ্ছে, এখানে একটি ছোটোখাটো রেস্টুরেন্ট, এখানকার যারা বসবাস করে তাদের জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলে আসলাম গুলশান 2 সোসাইটি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্যদিন। তো দেখুন বন্ধুরা, আমরা মোটামুটি এখানে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আসতে। এর ভিতরে আমরা কোনো অবস্থাতেই কোনো রিস্ক নিইনি এবং দেখে শুনে ডানে বামে ইন্ডিকেটর দিয়ে ডানে বামে যখন যাওয়া প্রয়োজন হয়েছে গিয়েছি, এবং এই পর্যন্ত আসছি। এখন পর্যন্ত একটি হর্ন ইউজ করতে হয়নি, যেটা যারা গাড়ির ভিতর থাকে তাদের তো আসলে ভিতরে শব্দ তেমন একটা যায় না, তাদের অসুবিধা হয় না। কিন্তু যারা পথচারী আছে, যারা বাইরে কাজ করে, যারা রিক্সা আছে, সিএনজি আছে, মোটর বাইক আছে, মোটর বাইকের চালক আছে, তাদের জন্য খুবই বিব্রতকর হর্ন। কারণ হর্ন খুবই পরিবেশ সাউন্ড দূষিত করে। তো আমরা বেশি হর্ন দিব না এবং আমরা দেখে শুনে আস্তে ধীরে গাড়ি চালাবো। কোনো দিন বাসায় না ফেরার থেকে আধা ঘন্টা পরে ফেরা অনেক ভালো। তো এই প্রত্যাশায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।